You know, Ami is our everything, my everything. সমস্যা কি তোর? হলুদের অনুষ্ঠান, আর কেউ থাকবে না এই ঘরে। আমি নিজে তোর গায়ে হলুদ লাগাবো। তুই সাজবি আমার জন্য। আমি নিজে তোকে দেখব। এখন তুই যদি না পড়িস তাহলে আমি নিজে তোকে পরিয়ে দেব। আমার ইচ্ছা নিয়ে কোনো তর্ক করতে আসবি না তে। তোকে যেটা বলা হয়েছে তুই সেটাই করবি। ভাইয়া, আমি ও জাস্ট শাট আপ। তুই কি ভুলে যাচ্ছিস যে তোর বাবার চিকিৎসা আমি করাচ্ছি? তুই নিজের সুবিধা অসুবিধা নিয়ে বেশি ভাবলে আমিও কিন্তু আমার দেওয়া কথা ফিরিয়ে নেব। তের মনে অদ্ভুত শূন্যতা নেমে এলো। তার সমস্ত সাহস হারিয়ে গেল। সে জানতো জঙ্কুকের সঙ্গে এত তর্ক করার উপায় নেই। বাবার মুখটা তার চোখের সামনে আবারও ভেসে উঠল। সে কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে ঘরের ভিতরে চলে গেল। অন্যদিকে জঙ্কুক চেয়ারে বসে আত্মতৃপ্তিতে হাসছিল, ভাবছিল, যেটা বলবো সেটাই করতে হবে তোকে। আমি তোকে আমার মতো করে গড়ে তুলবো। কেবল তো মাত্র শুরু, শোনা। তার মুখে ছিল এক ধরনের নির্মম বিজয়ের হাসি। দেব ধীরে ধীরে লেহেঙ্গা পরে বাইরে এলো। তার চোখের কোণে এখনো অশ্রু জমেছিল, কিন্তু সে কোনো কথা বলল না। তেকে দেখে জঙ্কুক বাঁকা হাসি দিল। তারপর তের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এমনভাবে নিজেকে পেঁচিয়ে রেখেছিস কেন? কথাটা বলেই এক টান দিয়ে তের শরীর থেকে ওড়নাটা ছিনিয়ে নিল। তারপর সেটি ফ্লোরে ফেলে দিল। তের শরীরের দিকে তাকিয়ে সে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করলো। তার চোখে ছিল এক ধরনের তৃপ্তি, যেন সে তার দাবির প্রতিটা অংশে পূর্ণ অধিকার দাবি করছিল। তেকে হঠাৎ কোলে তুলে বিছানায় নিয়ে বসিয়ে দিয়ে বলতে লাগলো, তে, তুই তাহলে সত্যি সত্যি আমার হাতের পুতুল হয়ে গেলি। বলেই ভয়ঙ্কর অট্টহাসিতে মেতে উঠল জঙ্কুক। তের শরীরটা কাটা দিয়ে উঠল। ভয়ে সে চোখ মুখ খিচে বন্ধ করে আছে, কিন্তু তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেই আছে। ধীর গতিতে তের কাছে গিয়ে বলল, আর ইউ রেডি বেবি? এখন আমাদের গায়ে হলুদ শুরু হবে। হলুদ হলুদ খেলা শুরু হবে। টেবিলের ওপর থেকে হলুদের বাটিটা নিয়ে তের কাছে গিয়ে বসলো। প্রথমে জঙ্কুক তার খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালে হলুদ লাগিয়ে সেই গালটা তের পেটে ছুঁয়ে দিল। তের পেটে জঙ্কুক মুখ রাখতেই তের যেন অন্তরাত্মা কেঁপে উঠল। পেটে হলুদ লাগাতে লাগাতে জঙ্কুকের গাল জঙ্কুক তের নাভিতে নিয়ে আসলো। তে সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে পড়ল। চাদর খামচে ধরল শক্ত করে। সে নিতে পারছে না এগুলো। তারপর পেট থেকে গালে, গাল থেকে কপালে, তারপর নিজের ঠোঁটে একটুখানি হলুদ লাগিয়ে শেষ ঠোঁটটা তের পেটে চেপে ধরলো। আবার গভীরভাবে চুম্বন করলো তার পেটে। তারপর সে ঠোঁট নিয়ে গেল তের ঠোঁটে। ঠোঁটে গভীরভাবে একটা চুমু দিয়ে তারপর নেমে গেল তের পায়ে। পায়ের কাছে লেহেঙ্গাটা একটুখানি উঠিয়ে সেখানে ঠোঁট দিয়েই হলুদ লাগাতে লাগলো। হলুদ ঠোঁট দিয়ে লাগানো শেষ করে তার গালটা তের পায়ে চেপে ধরলো। তের শরীর আবারও কেক কাটা দিয়ে উঠল। সে হলুদ লাগানো শেষ করে তের কানে কানে বলল, আমি হসপিটালে যাচ্ছি তোর বাবাকে ভর্তি করতে, কিন্তু খবরদার তুই এই রুম থেকে বের হবি না। এই বাড়ির চার দেয়ালে বন্দি থাকবি তুই। বাহিরের জগৎ বন্ধ তোর জন্য। জঙ্কুক চলে যেতেই তে শাওয়ার নিতে গিয়ে অঝরে কাঁদতে থাকে আর গায়ে লাগানো হলুদগুলো উঠাতে থাকে আর ভাবতে থাকে কাল এই মানুষটাকে বিয়ে করতে হবে। এই অমানুষটার সাথে সারা জীবন বাধা পড়তে হবে তার। রাত তখন 2টা। জঙ্কুক হসপিটালের সব কাজ সেরে ফিরেছে বাসায়। সে ফ্রেশ না হয়ে তের রুমে গেল। দেখলো মেয়েটি ঘুমাচ্ছে। জঙ্কুক বাঁকা হেসে সে নিজেও বিছানায় গিয়ে তের গা ঘেঁষে শুয়ে পড়ল। জামার কিছু অংশ উঠিয়ে তার 2 হাতের ভাঁজে নিয়ে তার শক্তপোক্ত হাত দুটো তের কোমল পেটে চেপে ধরল। তে ঘুমের মধ্যে একটু কেঁপে উঠল। তার কাঁপা দেখে জঙ্কুক তার্জক হাসল। ওর হাতটা বিচলন করছে তের কোমল শরীরে। ঘুমের মধ্যে অস্বস্তি বোধ করছে তে। ঘুম ঘুম চোখে একবার তাকাতেই ঘুম থেকে ধরাস করে উঠতে যেও পারল না। শক্ত করে ধরে আছে জঙ্কুক। লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে তের দিকে। ভয়ে কেঁপে উঠল তে। গম্ভীর কণ্ঠে তেকে বলল, সমস্যা কি? এভাবে নাড়াচাড়া করছিস কেন? আপনি আমার রুমে কি করছেন? জঙ্কুক ছোট ছোট চোখ করে ভ্রু কুঁচকে ফেলল। বলল, তোর রুম?
এটা আমার বাড়ি, আমার রুম, আর তুইও আমার সম্পত্তি। কথাটা বলেই তেকে ধরতে নিলে তে বলে উঠল, ধরবেন না আমাকে। তোর কি আমাকে ক্যারেক্টারলেস মনে হচ্ছে? ট্রাস্ট মি, একটু ছোবো, গভীরভাবে ছোবো তো কাল। এই কথাটা শুনে তে খাট থেকে লাফ দিয়ে নেমে গিয়ে বলল জঙ্কুককে, আপনি দূরে থাকবেন আমার থেকে, আমি এই রুমে থাকবো না, আপনি থাকেন। কথাটা বলে তে চলে যেতে নিলে জঙ্কুকও বিছানা থেকে নেমে লম্বা কদম ফেলে তের কাছে গিয়ে বলল, জাস্ট এই রুমের বাইরে পা ফেলে দেখ তোর কি করি আমি। যা ইচ্ছা করুন, আমি থাকবো না এই রুমে। বলে চলে যেতে নিলেই জঙ্কুক এক ঝটকায় তাকে বাম কাঁধে তুলে নিয়ে বিছানার কাছে এসে বিছানায় ধরম করে ফেলে দিল। তারপর ওড়না দিয়ে তার খাটের সাথে হাত দুটো বেঁধে দিল তের। কোনো সিন ক্রিয়েট করবি না, আমি জাস্ট একটু ঘুমাবো। তোর পেটটা তো নরম তুলতুলে, তোর পেটে মাথা রেখে আমি একটু ঘুমাতে চাই। আমি আমি চিল্লাবো। ও মাই ডিয়ার তে সোনা, এটা জীবন জঙ্কুকের রাজত্ব। এখানে জীবন জঙ্কুকের কথা ছাড়া কিচ্ছু হয় না। তবে তোর ভাঙা রেডিও আমার ঘুমের ব্যাঘাত ঘটাবে, তার ব্যবস্থা করছি, ওয়েট। বলেই বিছানা থেকে নেমে ড্রয়ার থেকে কস্টিপ নিয়ে বিছানায় এসে তের উপরে ঝুঁকে গিয়ে তের মুখে আটকে দিল। এখন তে শব্দ করছে শুধু। জঙ্কুক তের উপরে ঝুঁকে বলল, এইটা কেমন সাউন্ড তে? তোর সাথে কি আমি কিছু করেছি নাকি? তুই দেখছি বহুত সাংঘাতিক লোক, আমাকে নেগেটিভ ফিল করাচ্ছিস। একবার যদি নেগেটিভ ফিল উঠে তোর মুখ দিয়ে কথা বলার অবস্থায় থাকবি না তুই, সো চুপ থাক। এ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কম্বলটা টেনে তের পেটের কাছে গিয়ে তের পেটের সাইডে থাকা জামাটার কিছু অংশ কেটে পেটের মধ্যে নাক মুখ ঘষতে থাকে। তে নাড়াচাড়া করতে দেখে জঙ্কুক দাঁত দিয়ে পেটটা চেপে ধরতেই তে চোখ মুখ খিচে শব্দ করে উঠল। জঙ্কুক তের পেটের মধ্যে মুখ গুজে বলতে লাগলো, যদি নাড়াচাড়া করিস তাহলে এই কামড়ই খেতে হবে। নাও ইজ ইউর চয়েস। কি আর করার, তে বাধ্য হয়ে চুপ করে রইল। কিন্তু পেটের মধ্যে জঙ্কুকের তপ্ত নিঃশ্বাস পড়ছে, সে কেঁপে উঠছে বারবার। তখন জঙ্কুক যখন কামড় দিয়েছিল তার যানজীবন যেন বেরিয়ে যাচ্ছিল। এভাবেই রাতটা কেটে যায়। জঙ্কুক ঘুম থেকে সকালে উঠে কম্বলটা মাথা থেকে সরিয়ে দেখলো তে ঘুমাচ্ছে। বিছানা থেকে নেমে তের বাঁধনগুলো খুলে দিল, সুন্দর করে ছুঁয়ে দিল। তারপর রুম থেকে বের হয়ে নিজের রুমে যায়। জঙ্কুকের রুমটা ছিল রাজকীয়। বিশাল আকৃতির এই ঘরের প্রত্যেকটা কণা রাজকীয়তার আভা বহন করে। ঘরের মেঝেতে লাল ও সোনালী কারুকাজের মখমলের কার্পেট বেছানো, যা যেন তার শৌখিনতাকে ফুটিয়ে তুলেছে। ঘরের কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল 4 পোস্টারের খাট, যা তৈরি হয়েছে মূল্যবান সরঞ্জাম দিয়ে। খাটের ওপরে সাদা সিল্কের চাদর ও মখমল কাপড়ের তৈরি বালিশ রাখা। খাটের চারপাশে ঝোলানো হয়েছে সোনালী রঙের নরম পর্দা, যা ঘরে একরকম আলো তৈরি করছে। দেয়ালগুলোতে ঝুলিয়ে রেখেছে বিভিন্ন দামি পেন্টিং, যা বিশ্বের বিখ্যাত শিল্পীদের তৈরি। এক পাশে রয়েছে একটি বিশাল শোকেস, যেখানে সাজানো হয়েছে ক্রিস্টালের শোপিস, দামি মদের বোতল, আরও কিছু বিকল্প শিল্পকর্ম। ঘরের এক কোণে আছে একটি বড় আরামদায়ক সোফা, যার ওপরে রয়েছে পশমের তৈরি কুশন। সোফার সামনের টেবিলটাতে রাখা আছে দামি মার্বেলের তৈরি শোপিস আর একটি সোনালী প্রাচীন ঘড়ি। ঘরের একপাশে একটি বিশাল জানালা, যার পর্দা মখমল কাপড়ের তৈরি। জানালা দিয়ে বাইরের শহরটার আলো দেখা যায়, যা রাতের বেলায় হয়ে ওঠে আরো মনোরম। ঘরের ডান সাইডের কর্নারে রয়েছে একটি ব্যক্তিগত বার, যেখানে সাজানো আছে বিভিন্ন দামি ব্র্যান্ডের মদ। তার পাশে একটি ছোট্ট পড়ার টেবিল, যেখানে তার প্রয়োজনীয় কাগজপত্র আর দামি কলমগুলো সাজানো। ছাদের দিকে তাকালে দেখা যাবে ঝুলছে একটি বড় দামি ঝাড়বাতি, যা ঘরের রাজকীয়তাকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। ঘরের প্রতিটা জিনিস জঙ্কুকের ধন সম্পদ আর ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক নিজের রুমে এসে দরজা লক করে দিল। চারপাশে চোখ বুলিয়ে একবার নিজের রাজকীয় ঘরের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে মৃদু তৃপ্তির হাসি ফুটল। তারপরে সে ধীরে ধীরে ওয়ার্ক ইয়েনের জন্য তৈরি বিশেষ ডিজাইন করা ড্রেসিং ওয়ারে গেল। কাঠের সেগুনের মৃদু আলমারিটা খুলে সিল্কের বাসায় পরার পোশাক বের করলো।
পাশে থাকা মার্বেলের বেসিনে গিয়ে হাত মুখ ধুতে লাগলো সে। কাছের বিশাল আয়নায় নিজের মুখটা দেখলো, চোখে রাজত্বের অহংকার, কিন্তু মুখে এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ। বেসিনের পাশে রাখা দামি পারফিউমের বোতল তুলে নিজের হাতে আর গলায় স্প্রে করলো। তারপর নিজের সোনার ফ্রেমের তৈরি চশমাটা খুলে ড্রেসিং টেবিলে রাখলো। চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে তার বিলাসবহুল খাটের সামনে এসে দাঁড়ালো। সে কিছু একটা খুঁজছে ফ্লোরে, চারপাশে তাকালো। ফ্রেশ হয়ে নিজের রুমে এসে সে তার দামি স্লিপার পায়ে দিয়ে সোফায় গিয়ে বসলো। এক হাতে ক্রিস্টালের গ্লাসে মদের বোতল থেকে একটু ঢেলে চুমুক দিল। তারপর সামনে কাচের টেবিলে গ্লাসটা রেখে নিজের ফোন তুলে কিছুক্ষণ স্ক্রল করলো। তার চোখে মুখে শীতল অনর ভাব ফুটে উঠল, যেন তার মনে কোনো দয়া বা সহানুভূতি নেই। কিছুক্ষণ পর জঙ্কুক নিজেকে প্রস্তুত করে রুম থেকে বের হলো। যাওয়ার পথেই ডাইনিং রুমে কাজের মেয়েটিকে দেখতে পেল। তার গলা এক ধরনের শীতল অথচ হুমকির স্বর এনে বলল, শোনো, তে যখন ঘুম থেকে উঠবে ওকে গিয়ে বলে দেবে যেন ব্রেকফাস্ট করে নেয়, আর এই বাড়ির বাইরে এক পা ফেলার তো দূরের কথা, দরজার কাছেও যেন না যায়। এটা আমার নির্দেশ। কাজের মেয়েটি মাথা নেড়ে সায় দিল। জঙ্কুক একটু থেমে আবার বলল, আর হ্যাঁ, ওকে মনে করিয়ে দিও বিয়ের জন্য যেন নিজেকে প্রস্তুত করে, কাল যা হওয়ার তার জন্য যেন তৈরি থাকে। আমার কোনো সিক্রেট পছন্দ হবে না। কথাটা বলে জঙ্কুক নিজের জুতো পরে গাড়ির চাবি নিয়ে বিলাসবহুল বাড়ির দরজা পেরিয়ে গাড়িতে উঠে বসলো। আজকে তাকে বিয়ের জন্য সমস্ত কেনাকাটা করতে হবে এবং তার সব কিছু নিখুঁত হতে হবে। তার মুখে ছিল এক ধরনের আত্মতৃপ্তি। গাড়ি স্টার্ট দিয়ে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। অন্যদিকে তে তখন ঘুমাচ্ছিল, যেন অজান্তেই এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। তে ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসলো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু যখন তার চোখে পড়ল নিজের পোশাকের দিকে, সে তাকালো। সে দেখল পেটে কাছের জামার কিছু অংশ কাটা। এই দৃশ্য দেখে সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। গলা শুকিয়ে গেল তার, হতাশার ভারে যেন বুকটাও ভারী হয়ে উঠল। মাথা নিচু করে নিজের পোশাকের দিকে তাকিয়ে আছে সে। গভীর শ্বাস নিল, যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। মনে মনে বলল, কিভাবে আমি নিজের অস্তিত্বটাকে এভাবে লাঞ্ছিত হতে দিলাম। হতাশার এই ভার সে নিজের মন থেকে সরাতে চাইল। সে জানে সে যতই কষ্ট পাক, এখানে যতই কান্না করুক না কেন, তার কান্নার কোনো মূল্য নেই এখানে। শক্ত মন নিয়ে সে ধীরে ধীরে বিছানা থেকে উঠল। নিজের শরীর আর মনকে হালকা করার জন্য বাথরুমের দিকে হাঁটা ধরল। ফ্রেশ হতে গিয়ে শাওয়ার চালিয়ে নিজের মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল। জলের কণাগুলো তার ত্বক ভিজিয়ে দিল। মনের একটা অদ্ভুত শূন্যতা থেকেই গেল। পেটের কাছে জামা কাটা অংশ আর নিজের অপমান তাকে ভেতর থেকে যেন আরো ভেঙে দিচ্ছিল। ফ্রেশ হয়ে তে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। সিঁড়ির প্রতিটা ধাপ যেন ভারী মনে হচ্ছিল তার কাছে। তার মাথা নিচু, চোখে ক্লান্তির ভাব স্পষ্ট। ম্যাম, স্যার বলেছেন আপনি যেন ঠিকমতো খাবার খান আর বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করেন। বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নেই, স্যারের নিষেধ। কাজের মেয়েটির কথা তে চুপচাপ দাঁড়িয়ে শুনলো। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কিছুই বলল না। সে জানে এখানে কথা বলে কোনো মানে হয় না। টেবিলে রাখা খাবারগুলোর দিকে তাকিয়ে তার খিদে একবারেই ডুবে গেল। তে ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। খাবারের প্লেট হাতে নিল, কিন্তু তার হাত কাঁপছিল। তার মনে হচ্ছিল এই চার দেয়ালের মধ্যে যেন তার শ্বাস রোধ হয়ে আসছে। কাজের মেয়েটি কিছুক্ষণ তের দিকে তাকিয়েছিল, তারপর বলল, আপনার যদি কিছু দরকার হয় আমাকে বলবেন ম্যাম। তে কেবল মাথা নাড়ালো। খাবারের দিকে তাকিয়ে সে অজান্তেই চিন্তা করতে লাগলো, এই জায়গা থেকে কি আমার মুক্তি হবে কোনোদিন, নাকি আমি চিরকালই এই দুঃস্বপ্নে বন্দি থাকবো? কিছুটা খাবার বুকে নেওয়ার চেষ্টা করলো তে, গলা দিয়ে নামছিল না কিছু। তার মনে এক অদ্ভুত শূন্যতায় ডুবেছিল। কিন্তু সে জানতো তার বাবার কথা ভেবে হলেও তাকে কিছুটা শক্ত থাকতে হবে। তে খাবার শেষ করে ধীর পায়ে নিজের রুমে ফিরল। তার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা দেওয়াল, প্রতিটা আসবাব যেন তাকে বন্দি করে রেখেছে। সে চুপচাপ বিছানায় গিয়ে বসেছিল। যখন কাজের মেয়েটি আবার দরজায় এসে দাঁড়ালো, তার গলায় ভয় মিশানো কণ্ঠে বলল, ম্যাম,
স্যার বিয়ের কেনাকাটা করে এসে গিয়েছেন, আপনাকে তার রুমে যেতে বলেছে, এখনই যেতে বলেছে। তের পুরো শরীরটা কেঁপে উঠল, মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার মুখ শুকিয়ে গেল, বুকের ধূপগুনি আরও বেরিয়ে গেল। সে কিছু বলতে পারল না, কেবল চুপচাপ কাজের মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার মন যেন দুটুকরো হয়ে যাচ্ছিল, একদিকে ভয় আর অপমান, অন্যদিকে অজানা ভবিষ্যতের চাপ। ম্যাম, কাজের মেয়েটি তাকে আবারও ডাকলো, যেন তাকে তাড়া দিচ্ছে। তে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে জানতো এখানে তার কিছু বলার বা কিছু করার ক্ষমতা নেই। এই চার দেওয়ালের মধ্যে সে বন্দি, আর তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমি যাচ্ছি, তুমি যাও। সে ধীরে ধীরে জঙ্কুকের রুমের দিকে হাঁটতে লাগলো। প্রতিটা ধাপ যেন তার কাছে এক একটি ভারী পাথরের সমান ছিল। জঙ্কুকের রুমের কাছে এসে থমকে দাঁড়ালো। দরজার ওপাশে ভেসে থাকা সিগারেটের গন্ধ আর জঙ্কুকের কণ্ঠস্বর তাকে ভেতর থেকে আরো দুর্বল করে তুলল। সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজার ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। ভেতরে আসো তে।